সালাম আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? টিস্যু চ্যাপ্টারের এই আমরা কমন টপিকগুলো নিয়ে সবসময় হচ্ছে যে আলোচনা করি। দেখবা যে কলেজের ক্লাসগুলো থেকে শুরু করে বিভিন্ন টিচারদের কাছে কিংবা অনলাইনেও হচ্ছে যে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, তারপরে হচ্ছে টিস্যুতন্ত্রের যে প্রধান তিন ধরনের টিস্যুতন্ত্র আছে, ত্বকীয় টিস্যুতন্ত্র কিংবা গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, বেসিক আলোচনা এবং হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রিক এই আলোচনাগুলো আমরা সব জায়গায় পাই বা হচ্ছে যে টিচাররাও পড়ানোর সময় এগুলো পড়ে। কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু আরও কিছু টপিক আছে এবং হচ্ছে কিছু বোঝার জায়গা আছে, বেসিক টপিক আছে, যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় আমাদের হচ্ছে যে ইগনোর করা হয়, পড়ানো হয় না এবং হচ্ছে যে পরীক্ষার জন্য সরাসরি হয়তো গুরুত্বপূর্ণ না, কিন্তু এখান থেকেও এমসিকিউ কিন্তু স্যারেরা দিতে পারে এবং সৃজনশীল টাইপের কোশ্চিন বা হচ্ছে যে তুমি আসলে কতটুকু বোঝো এই ব্যাপারটা, টিস্যুর ব্যাপারটা, টিস্যু সম্বন্ধে কতটুকু জানো, এই জিনিসটা জানার জন্য কিন্তু ভর্তি পরীক্ষাতে কিন্তু এই টপিক দিতে পারে। এবং হচ্ছে যে আমি যদি অ্যাকচুয়ালি উদ্ভিদের টিস্যু সিস্টেমকে বুঝতে চাই, তাহলে হচ্ছে যে এটার খুঁটিনাটি এবং বেসিক জিনিসগুলো সম্পর্কে আমাকে আসলে আয়ত্ত থাকতে হবে, বোঝার ব্যাপারটা থাকতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমরা অতীতেও যখন পড়াইছি তখন আমরা দেখছি যে হচ্ছে যে এই চ্যাপ্টার হয়তো সে ঠিকই পড়ে গেছে, চ্যাপ্টারের টপিকগুলো হয়তো সে যেগুলো বোর্ড পরীক্ষায় আসে সেগুলো হয়তো সে পারে, যে হচ্ছে যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য লিখতে বললে কিংবা ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজ লিখতে বললে কিংবা হচ্ছে পত্ররন্ধ্রের গঠন কাজ কিংবা গ্রাউন্ড টিস্যুর ছবি চিত্রসহ গঠন বা হচ্ছে যে ভৌমিক কাজসহ বর্ণনা বা এরকম ধরনের টিপিক্যাল কোশ্চেনগুলো কিন্তু আমরা হয়তো পারি আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে। কিন্তু কিছু টপিক যেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, সেই ধরনের এই টপিকগুলো 90% স্টুডেন্টই আসলে হচ্ছে যে পড়ে না বা তাদেরকে হচ্ছে যে আসলে পড়ানোই হয় না। এই কারণে আসলে তাদের নিজেরাও হচ্ছে যে পড়ার ব্যাপারটা তারা জানে না যে আমাদের পড়া উচিত, এটা বা জানা দরকার, আমাদের জানা দরকার ছিল। এই ব্যাপারটা কিন্তু হচ্ছে যে স্টুডেন্টরা খেয়াল করে না, টিচারদেরই আসলে দায়িত্ব এবং হচ্ছে যে তাদেরকে এই চ্যাপ্টার সম্পর্কে, এই টপিক সম্পর্কে কিংবা টিস্যু সম্পর্কে একটা মানে কমপ্লিট ধারণা দেওয়া উচিত এবং হচ্ছে যেন তারা উদ্ভিদের যে টিস্যুর ব্যাপারটা সেটা যেন তারা বুঝতে পারে আসলে। এখন দেখো আমাদের বইয়ে এরকম একটা ছবি আছে, দেখবা যে এরকম একটা ছক আছে, আসলে হাসান স্যারের বইয়ে আছে, অন্যান্য স্যারদের বইয়ে ডিফারেন্ট ভাবে আছে, হাসান স্যারের বইয়ে ভাবে একটা ছক দেওয়া আছে। তো আমরা তো নর্মালি হাসান স্যারের বই ফলো করি, তো আমরা যদি আবুল হাসান স্যারের বই অনুযায়ী এই ছকটা দেখি, এটা এরকম একটা টপিক যেটা আমরা আসলে আলাদা করে পড়ি না বা ইগনোর করি বা আমাদের হচ্ছে যে আসলে পড়া হয় না, কারণ এটা পরীক্ষার জন্য খুব বেশি যে গুরুত্বপূর্ণ বা আলাদা করে হচ্ছে টিচাররা এরকম বলে না। এই চিত্রটা আমরা খেয়াল করি, আমরা এটা থেকে বেশ কয়েকটা জিনিস শিখবো। যেমন হচ্ছে ছবিটা আসলে কি দেওয়া আছে, ছকটা যে এরকম একটা ছক দেওয়া আছে যে শীর্ষস্থ ভাজক টিস্যু, তারপরে দেওয়া আছে হচ্ছে প্রোটোডার্ম, তোমার হচ্ছে যে গ্রাউন্ড মেরিস্টেম এবং হচ্ছে যে প্রোক্যাম্বিয়াম। এই তিনটা নাম কিন্তু আমরা পড়ছি, এগুলোর নাম সম্পর্কে আমরা সবাই হয়তো জানি যে কাজের উপর ভিত্তি করে উদ্ভিদের যে হচ্ছে যে ভাজক টিস্যুর যে প্রকারভেদ আমরা শুরুতেই পড়ছিলাম, সেখানে কিন্তু এরকম ছিল যে প্রোক্যাম্বিয়াম হচ্ছে যে প্রোটোডার্ম কিংবা হচ্ছে যে এই গ্রাউন্ড মেরিস্টেম, অর্থাৎ তিন ধরনের ভাজক টিস্যু, তারা পরবর্তীতে যে স্থায়ী তিন ধরনের টিস্যুতন্ত্র তৈরি করতেছে, সেটা যেই ভাজক টিস্যুগুলা থেকে আসছে সেটা থেকে তোমার হচ্ছে যে সেই জিনিসটার আমরা নাম শুনছি। এখন এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া হয়েছে যে শীর্ষস্থ ভাজক টিস্যুর সাথে এটা দেওয়া হয়েছে। খেয়াল করো, আমরা কিন্তু ভাজক টিস্যু অনেক প্রকারভেদ পড়ছি, যে একটা গাছের ক্ষেত্রে হচ্ছে এরকম যে তার এরকম মাথার দিকের যে টিস্যুগুলো সেগুলো হচ্ছে যে এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু, সেগুলো হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। তারপরে হচ্ছে যে পাশের দিকে যেগুলো কারণ হচ্ছে থাকে সেগুলো হচ্ছে যে পার্শ্বীয় ভাজক টিস্যু, তাই না? আমরা জানি স্থায়ী টিস্যুর মধ্যস্থ ভাজক টিস্যু, এরকম কিন্তু ভাজক টিস্যু, বিভিন্ন রকম ভাজক টিস্যু আমরা পড়ছি, আমরা জানি। এখন আমরা জানি যে প্রাইমারি ভাজক টিস্যু বা শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ হচ্ছে যে লম্বায় বৃদ্ধি পাচ্ছে, যেটা এই জায়গায় শীর্ষস্থ ভাজক টিস্যু সেটা বৃদ্ধি পেয়ে পেয়ে বিভাজিত হয়ে পুরাতন কোষগুলো থেকে যাচ্ছে, নতুন যে কোষগুলো আবার তৈরি হচ্ছে সেগুলো আবার গাছটাকে কি করতেছে, দৈর্ঘ্য বাড়াচ্ছে। এবং এইখানে শীর্ষে থেকে যাওয়া ভাজক টিস্যুগুলো শীর্ষে থেকে যাওয়া ভাজক টিস্যুগুলো আবার শীর্ষস্থ ভাজক টিস্যু হিসেবে কাজ করতেছে, তাই না? খেয়াল করো যে আবার আমরা আলাদা করে পড়ছি যে শীর্ষস্থ ভাজক টিস্যু একটা প্রকারভেদ, আবার হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু একটা প্রকারভেদ, যার কারণে উদ্ভিদ এইদিকে বাড়তেছে, এইগুলা উদ্ভিদ কি হচ্ছে, সেকেন্ডারি বৃদ্ধি হচ্ছে বা উদ্ভিদ মোটা হচ্ছে, চওড়া হচ্ছে এই পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে। কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে যে আসলে উদ্ভিদের সকল টিস্যুই আসছে কোত্থেকে, শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে। অর্থাৎ যেটা এই জায়গায় পার্শ্বীয় ভাজক টিস্যু, সেটা একসময় কি ছিল, শীর্ষস্থ ভাজক টিস্যু ছিল। যে শুরুতে একটা গাছ যখন তৈরি হচ্ছে, এরকম দেখা গেছে কয়েকটা কোষ, এই কোষগুলো আসলে শীর্ষস্থ ভাজক টিস্যুই, তারা এই যে বিভাজিত করতেছে করে এই যে বাড়তেছে সংখ্যায় বিভিন্ন আরো যে অসংখ্য কোষ তৈরি করতেছে, এই শীর্ষস্থ ভাজক টিস্যুর কিছু কোষ পার্শ্বীয়ভাবে এসে অবস্থান করে, তারা পার্শ্বীয় ভাজক টিস্যু হিসেবে কাজ করে। কিন্তু এরাও আসলে আসছে কোত্থেকে, শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে। এবং এইগুলো থেকে আমরা দেখছি যে এরপর এখানে ভাস্কুলার টিস্যু তৈরি হচ্ছে, পরিবহন টিস্যু কিংবা পরবর্তীতে একসময় গ্রাউন্ড টিস্যু তৈরি হচ্ছে। কিন্তু আলটিমেটলি তারা একসময় সবাই আসলে কি ছিল, সবাই আসলে হচ্ছে
শীর্ষস্থ ভাজক টিস্যু ছিল, সেই শীর্ষস্থ ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয়ে চারিপাশে ছড়াইয়া গেছে, সে নিজেও উপরের দিকে বাড়তে থাকতেছে, কিন্তু সবগুলারই প্যারেন্ট বা মাদার যে হচ্ছে উৎস সেটা হচ্ছে কে, শীর্ষস্থ ভাজক টিস্যু, তাই না? সেটাই হচ্ছে সবারই তোমার হচ্ছে প্রথম বা হচ্ছে যে উৎস হচ্ছে আসলে শীর্ষস্থ ভাজক টিস্যু। সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়ে চলে গিয়ে তারা আরো ভাজক টিস্যু হিসাবে নাম নিছে। সেগুলো থেকে পরবর্তীতে হচ্ছে অন্যান্য উদ্ভিদের একটা গাছের যত ধরনের টিস্যু আছে, যত রকমের টিস্যু সিস্টেম আছে, তার হচ্ছে বিদ্যমান যত রকমের তোমার হচ্ছে যে কোষ বা টিস্যু আছে, সেগুলোর আসলে প্রথম উৎস হচ্ছে কি, বা প্রধান উৎস বা শুরুর উৎস হচ্ছে কে, শীর্ষস্থ ভাজক টিস্যু। এই জিনিসটা, এই টপিকটা, এই বেসিকটা নিয়ে কিন্তু এখানে আসলে আলোকপাত করা হয়েছে। খেয়াল করে দেখো যে এই যে তিনটা জিনিস আমরা বললাম, প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম এবং প্রোক্যাম্বিয়াম, এটা তো আমরা জানি। এরপরে এগুলো সবই শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে আসলো। এরপরের যে বইয়ের ছকগুলো আছে সেগুলো আসলে কি বোঝাচ্ছে? যদি আমরা প্রোটোডার্ম থেকে শুরু করি, ডার্ম শব্দের অর্থ আসলে কি? ডার্ম শব্দের অর্থ হচ্ছে স্তর বা বাইরের, বা হচ্ছে যে স্তর বলতে যেমন বাইরের ত্বক বা এরকম হচ্ছে, এটা আমাদের ডার্ম বা ডার্মিস, তাই না? তোমার হচ্ছে যে বাইরের কিছুকে বুঝাইতে বা স্তর বুঝাইতে, লেয়ার বুঝাতে তোমার হচ্ছে ব্যবহার করা হয় হচ্ছে ডার্ম। তো প্রোটোডার্ম হচ্ছে যে আসলে প্রথম প্রাইমারি ভাজক টিস্যু, যেটা আসলে ডার্মাল টিস্যু তৈরি করবে, অর্থাৎ যেটা আসলে স্কিনের টিস্যু বা যেটা আসলে ত্বকীয় টিস্যু তৈরি করবে। ডার্মাল টিস্যু বলতে বোঝাচ্ছে ত্বকীয় টিস্যু, যেটা আসলে শুরুর দিকে এপিডার্মিসি হিসাবেই কাজ করে, শুরুর দিকে এপিডার্মিস হিসেবে কাজ করে। ডার্মাল টিস্যু আর এপিডার্মিস টিস্যু একই জিনিস আসলে, মানে এপিডার্মিস টিস্যুই হচ্ছে একটা ডার্মাল টিস্যু। ডার্মাল টিস্যু বলতে বোঝাচ্ছে ত্বকের টিস্যু। তো ত্বকের টিস্যু তো শুরুর দিকে আমরা কি বলি আসলে, এপিডার্মিস বলি, যেটা উদ্ভিদের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকে। কিন্তু হ্যাঁ, পাতা বা কাণ্ড বা মূলের ক্ষেত্রে একদম এক্স্যাক্টলি তো সেম হবে না, কিছু পার্থক্য থাকবে কাজের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে। এগুলোকে আমরা একসাথে আসলে সবগুলা ত্বকীয় টিস্যুকে একসাথে কমন আমরা বলতেছি যে হচ্ছে এটা হচ্ছে ডার্মাল টিস্যু। খেয়াল করো, এই ডার্মাল টিস্যুটাই শুরুর দিকে আসলে এপিডার্মিস, যেটা আসলে প্রাথমিক পর্যায়ে বা একটা কচি উদ্ভিদের ক্ষেত্রে বা কম বয়স্ক উদ্ভিদের ক্ষেত্রে বা হচ্ছে যার প্রাইমারি গ্রোথের যখন সময় হচ্ছে, তখন হচ্ছে সেটা এপিডার্মিস। কিন্তু বইয়ে আমাদের হাসান স্যারের বইয়ে কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পেরিডার্ম। এটা কিন্তু ত্বকীয় টিস্যুর এখানে সেটা ব্যাখ্যা কিন্তু নাই। এপিডার্মিস সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করলাম, আমরা তো বইয়েরটা লিখছি কিন্তু আমরা এখানে অ্যাড করলাম যে এপিডার্মিস থেকে পরবর্তীতে আসলে কি তৈরি হবে, পেরিডার্ম তৈরি হবে। এপিডার্মিস থেকে পরবর্তীতে আসলে পেরিডার্ম তৈরি হবে, যদিও সরাসরি এপিডার্মিসই পুরাটাই পেরিডার্মে পরিণত হয় এরকম না, আমরা সেটা নিয়ে বলতেছি। কিন্তু এপিডার্মিসের পরের ধাপটা যখন আসলে এখানে লেখা উচিত, যেহেতু আমরা নিচের অংশটাকে বোঝাচ্ছি যে সেকেন্ডারি, এটা আসলে প্রাইমারি বোঝাচ্ছি নিচের অংশটাকে, এইখানে আমরা এটাকে বলতে পারি যে হচ্ছে যে, এটাকে আমরা এখানে বলতে পারি হচ্ছে যে পেরিডার্ম, তাই না? এটাকে আমরা এখানে বলতে পারি হচ্ছে পেরিডার্ম টিস্যু, যেটা আসলে যেহেতু সেকেন্ডারি টিস্যু, সুতরাং আমরা এখানে এটা দিতে পারি। যদিও বইয়ে এই শব্দটা তোমার হচ্ছে এই ছকে এখানে নাই, কিন্তু অন্য এক জায়গায় আছে, কিন্তু ব্যাখ্যাটা নাই। আসলে একটা কম বয়সী বা হচ্ছে প্রাইমারি অবস্থায় বা কচি অবস্থায় একটা উদ্ভিদের ক্ষেত্রে, বা যখন তার সেকেন্ডারি গ্রোথ হয় নাই, তখন আসলে তার ত্বকীয় টিস্যুকে বলা হয় এপিডার্মিস। কিন্তু যারা হচ্ছে যে কাষ্ঠল উদ্ভিদ, যারা আসলে তোমার হচ্ছে যে দ্বিবীজপত্রী বা হচ্ছে যে যারা নগ্নবীজীও হতে পারে, তোমার হচ্ছে যে নগ্নবীজী একবীজপত্রীর কিছু উন্নত উদ্ভিদ কিংবা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যারা আসলে অনেক বছর বাঁচে এবং হচ্ছে কাষ্ঠল উদ্ভিদ হয়, সাধারণত নগ্নবীজী এবং হচ্ছে দ্বিবীজপত্রী, প্রধানত সবচেয়ে উন্নত উদ্ভিদ হচ্ছে দ্বিবীজপত্রী, আম, জাম, লিচু, কাঁঠাল, এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এপিডার্মিসটা, বা পরবর্তীতে উদ্ভিদের ক্ষেত্রে, অনেক উদ্ভিদের ক্ষেত্রেই এপিডার্মিসটা আসলে পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে কি পেরিডার্ম বা পেরিডার্মিস, আমরা বলতে পারি পেরিডার্ম বা হচ্ছে যে পেরিডার্মিস। আর হচ্ছে যে শুরুর দিকে আসলে ত্বকীয় টিস্যুটাকে বলা হচ্ছে এপিডার্মিস। যদিও আমাদের বইয়ে কমনলি যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে এপিডার্মিস, ত্বকীয় টিস্যু সবাইকে এপিডার্মিস বলা হয়েছে, কারণ যে সবার ক্ষেত্রে আসলে পেরিডার্ম পর্যন্ত তৈরি হয় না। তবে আসলে অ্যাডাল্ট উদ্ভিদের ক্ষেত্রে এপিডার্মিসকে আসলে পেরিডার্মই বলা হয়ে থাকে। আমরা এই কনসেপ্টটা আসলে জেনে রাখবো, শুধু এপিডার্মিসটা আমরা হচ্ছে যে মাথায় রাখবো এরকম না, দুইটা আমরা শিখে রাখবো। বইয়ে অনুযায়ী এপিডার্মিস নিয়ে কথা বলা হয়েছে বেশি, বা ত্বকীয় টিস্যু, সেটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে আমরা অ্যাকচুয়াল জিনিসটা বুঝবো যে পরিণত অবস্থাতে বা হচ্ছে যে বয়স্ক উদ্ভিদে বা ম্যাচিউর উদ্ভিদের ক্ষেত্রে বা অ্যাডাল্ট উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে পেরিডার্মিস। তো এপিডার্মিসের ক্ষেত্রে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে আমরা জানি তো ত্বকীয় টিস্যুতে অংশ স্টোমাটা, পত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র, বিভিন্ন রকম রোম আছে, মূল, কাণ্ড, পত্ররোম। তোমার হচ্ছে যে ত্বকীয় টিস্যুর এখানে যদিও পত্ররোমের কথা বলা নাই, কিন্তু অনেক পাতাতেও কিন্তু শল্ক বা হচ্ছে যেরকম রোমের মতো এরকম বের হয়, কিন্তু এরকম রোমের মতো, আঁশের মতো বা এরকম চুলের মতো অংশ বের হয়, সেটাকে আমরা পত্ররোম বলি। আর অন্যান্য আরো তো অনেক ধরনের তোমার হচ্ছে যে ত্বকীয় অবস্থা আছে, আমরা জানি বিভিন্ন রকম ব্যতিক্রমী অবস্থা আছে, যেমন হচ্ছে যে দংশক্রোম আছে বিছুটি বা এরকম উদ্ভিদের ক্ষেত্রে এরকম। আর যা হোক বাকি যত রকমের ত্বকীয় ব্যাপার, ক্ষুদ্র অঙ্গ আছে বা অ্যাপেন্ডেজেস গুলো আছে বা উপাঙ্গগুলো, সেগুলো একসাথে এপিডার্মিসের আসলে বিভিন্ন রকম উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়েছে। কিন্তু সেকেন্ডারিতে এখানে বইয়ে দেয়া নাই, আমরা মনে রাখবো পেরিডার্মিস বা হচ্ছে পেরিডার্ম।